নমস্কার, সারিয়াল শকুন্তলা চলে এসেছে বই পাঠ নিয়ে। আজকে বই পাঠ পর্ব 2। বেশি কথা না বলে শুরু করছি। আজকে যে বইটা পড়ব সেটা হচ্ছে একটি ভ্রমণ সাহিত্য, বলেইছিলাম, যার নাম হচ্ছে পায়ের তলায় সর্ষে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। বইটি প্রকাশ করেছে পত্রভারতী। তিনি বলছেন 3-4টে ছদ্মনামে আমার ভ্রমণ মর্তধামে। একটা কথা না বললেই নয়, বইটি আমাকে উপহার দিয়েছে কস্তুরী কাকিমা। কস্তুরী কাকিমাকে আমার অনেক প্রণাম, যিনি সুদূর পাহাড়ে এসে আমার হাতে এই বইটি দিয়েছেন। আজকে আমি যে লেখাটি পড়ব তার নাম হচ্ছে পরিব্রাজক তুমি কোথায়। তাহলে শুরু করা যাক আজকের বইপাঠ পর্ব 2। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাসে একজন বুড়ো মানুষের চরিত্র ছিল, যে লোকটি নদিয়া আর যশোহর জেলার সীমান্তে একটি গাছের নিচে এসে অভিভূত হয়ে পড়েছিলেন। দুটো আলাদা জেলা ওখানে মিশেছে। সেই বিশেষ রেখার ওপর দাঁড়াবার উপলব্ধি ওই বৃদ্ধকে আত্মহারা করে। বৃদ্ধ জীবনে অমন আনন্দ খুব কম পেয়েছেন। অথচ কিছুই তো না, দুটো জেলার আলাদা সীমারেখা তো নেহাত খাতাপত্রে কিংবা চালের কর্ডিনের সময় পুলিশের পাহারায়, এছাড়া আর কি এমন আলাদা? তবু ওই বৃদ্ধ প্রগাঢ় প্রৌঢ়ত্বে পৌঁছে সংসারের সব দায়িত্ব ঠিকভাবে মিটিয়ে পদব্রজে ভ্রমণে বেরিয়েছিলেন। এই গ্রাম ও গ্রাম, এই জেলা থেকে আরেক জেলা, এতেই তিনি পেয়েছিলেন অপরিসীম আনন্দ। বিভূতিভূষণের সেই বৃদ্ধটিকে আমি ছেলেবেলা থেকে ভালোবাসি। নাম মনে নেই, একটি মার্কিন উপন্যাসে পড়েছিলুম, ট্রিলিং নামের একজন বিপত্নিক চাষির সংসারের সবচেয়ে প্রিয় ছিল তার কালো ধূসর ঘোড়াটি। বিয়ের পর তার বউয়ের বাবা ওই ঘোড়াটি তাকে দিয়েছিল। বিয়ের 6 মাস বাদেই ট্রিলিংয়ের বউ মরে যায়। তখন থেকে ওই ঘোড়াটিই ছিল তার একমাত্র সচিব সখা। সকালবেলা ঘোড়াটি এসে ট্রিলিংয়ের মুখের ওপর গরম নিঃশ্বাস ফেলে তার ঘুম ভাঙাতো। বিকেলবেলা সেই ঘোড়ার পিঠে চেপে সূর্যাস্তের শোভা দেখত ট্রিলিং। রাত্রিবেলা চাঁদের আলোয় হেলান দিয়ে স্যাক্সোফোন বাজিয়ে যখন গান করত সে, তখনও একমাত্র শ্রোতা সেই ঘোড়া। এই রকমভাবেই 8 বছর কাটার পর একদিন ট্রিলিংয়ের খুব জ্বর হয়েছে। ঘোড়াটা বিশ্বস্ত নার্সের মতন তার মাথার কাছে বসে থেকে বড় বড় নিঃশ্বাস ফেলে ট্রিলিংকে বাতাস দিয়েছে। তারপর বিকেলের দিকে একটু বেরিয়েছে নিজের ক্ষুধার অন্ন জোগাড় করতে। একটু পরেই একটা বন্দুকের শব্দ। আশঙ্কায় টলতে টলতে বেরিয়ে এসে ট্রিলিং দেখল তার বাড়ি থেকে অদূরেই মাঠের মধ্যে হাত পা ছড়িয়ে শুয়ে আছে ঘোড়াটা। ট্রিলিং যখন তার কাছে পৌঁছলো তখনও সে মরেনি। বিশাল দুটি চোখ মেলে ট্রিলিংয়ের দিকে চেয়ে থাকতে থাকতে সে মরে গেল। ট্রিলিং কখনো জানতে পারেনি কে বা কেন তার ঘোড়াটাকে মারল। হয়তো কোনো প্রতিবেশী র্যাঞ্চার কিংবা কোনো আইটাল নেহাত কৌতুকের বশেই তাক পরীক্ষার জন্য গুলি ছুঁড়েছে, কিংবা অন্য কিছু। ট্রিলিং ভাবতেও পারে না। ট্রিলিং লোকটা খুব নিরীহ ধরনের। প্রতিশোধ ও আততায়ীকে খোঁজার চেষ্টা ছেড়ে পরদিন সে তার বাড়ি জমি বিক্রি করে দিয়ে ক্যানসাস ছেড়ে বেরিয়ে পড়ে। এই প্রথম সে তার জন্মস্থান ছেড়ে বাইরে যায়। ট্রিলিংয়ের উদ্দেশ্য ছিল যেদিকে দুচোখ যায় সেদিকেই হাঁটতে থাকবে, কোথাও থামবে না, যতদিন না সে লিটল রকির মতন ঠিক ওই রকম আর একটি কালো ধূসর ঘোড়া খুঁজে পায়। হাঁটতে হাঁটতে বহু মাস বছর কেটে যায়। ট্রিলিংয়ের টাকা পয়সা ফুরিয়েছে ইতিমধ্যেই। এখন সে স্যাক্সোফোন বাজিয়ে গান গেয়ে গ্রাসাচ্ছাদন জোগাড় করে। ঘোড়া খোঁজার কথা আর ট্রিলিংয়ের মনে নেই। একটা প্রদেশ সে পায়ে হেঁটে পেরোচ্ছে, দেখছে প্রকৃতির বৈচিত্র্যের সমারোহ, নানা ধরনের মানুষ, নানা ধরনের সুখ দুঃখ। সে নিজে ছিল চাষা। সল্ট লেকে এসে সে দেখল সেখানে নুনের মরুভূমি। নেভাডা যাওয়ার পথে যত দূরে চোখ যায় ধু ধু করছে জমি।
কিন্তু সেখানে মাটিও নয়, বালিও নয়, গুঁড়ো গুঁড়ো নুন। ট্রিলিং অভিভূত হয়ে ভাবল, পৃথিবীতে এমনও আছে, বাড়ি থেকে না বেরুলে জানতেই পারতুম না। গ্র্যান্ড ক্যানিয়নের প্রতাপের সামনে সে মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিল বহুক্ষণ। তারপর টুপি খুলে ঈশ্বরের উদ্দেশ্যে বলেছিল, ঈশ্বর, তুমি আমায় মনুষ্য জন্ম দিয়ে ধন্য করেছ। এইভাবে ঘুরতে ঘুরতে ট্রিলিং একদিন এসে পৌঁছলো টেক্সাসে। সেটা তো ঘোড়ারই রাজ্য। দেখলো সেখানে তার লিটল রকির মতো হুবহু কালো ধূসর রঙের ঘোড়া অনেকগুলি। লিটল রকির জন্য তার বুক মুচড়ে উঠল, পুরনো কালের মতন। ট্রিলিংয়ের টাকা পয়সা সব ফুরিয়ে গিয়েছিল, কিন্তু তার বুকের ক্রুশ চিহ্নটা ছিল সোনার। সেটাকে বিক্রি করে দিয়ে সে কালো ধূসর একটা ঘোড়া কিনল। সেই ঘোড়াটার আকৃতি, হাবভাব সবই লিটল রকির মতন। অল্পক্ষণেই ট্রিলিংয়ের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেল। কিন্তু ট্রিলিং দেখল ঘোড়ার পিঠে চড়ে তার আর ভালো লাগছে না। হেঁটে হেঁটে ভ্রমণ করায় তার অভ্যেস হয়ে গেছে। ঘোড়া বড় তাড়াতাড়িই যায়। তখন ট্রিলিং ঘোড়াটাকে পাশে নিয়ে হেঁটে হেঁটেই ভ্রমণ শুরু করলো। ঘোড়াটা যেন তার বাহন নয়, বন্ধু। ঘুরতে ঘুরতে ট্রিলিং এসে পৌঁছলো প্রশান্ত মহাসাগরের পাড়ে। এর আগে সে সমুদ্র দেখেনি। বন্দরের এক দল মানুষের মুখে শুনল তারা ব্রাজিল যাচ্ছে। ব্রাজিল এক অদ্ভুত অন্যরকম দেশ। শুনেই ব্রাজিলে ভ্রমণ করার ইচ্ছে তীব্র হয়ে উঠল ট্রিলিংয়ের মধ্যে। কিন্তু কি করে যাবে? ঘোড়াটা তার আগের লিটল রকির মতোই এখন ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু ঘোড়াটা আগের মতন, ট্রিলিং যে এখন অন্যরকম। শেষ পর্যন্ত অত আদরের ঘোড়াটিকেও ট্রিলিং বিক্রি করে দিল ব্রাজিল যাওয়ার টিকিট কাটার জন্য। বইটির লেখকের কথা আমার মনে নেই, কিন্তু ট্রিলিংয়ের চরিত্র আমার দীর্ঘকাল ধরে মনে আছে। সুদূর আফ্রিকা থেকে ইবন বতুতা এসেছিলেন বাংলাদেশে। 7 গাঁয়ের পথ দিয়ে বাংলাদেশে তিনি ঢুকে অবাক। এ কোন দেশ? এর যেখানে সেখানে নদী, নদী ভরা নৌকোগুলি পরস্পরকে অতিক্রম করার সময় ডঙ্কা বাজায়, গানের মতো সুরেলা ভাষায় কথা বলে এর জনপদের মানুষ। কি গাঢ় সবুজ এখানকার গাছপালা, লেবুর গন্ধ ভরা এখানকার বাতাস। এরকম দেশও পৃথিবীতে আছে, যেখানে জীবন যাপনের জন্য প্রায় পয়সা খরচ করতে হয় না বললেই চলে। ইবন বতুতা লিখেছেন, তখন মোটে 3 জনের পুরো 1 বছরের খাবার খরচ লাগতো সর্বসমেত 7 টাকা। এখানে 1 মণ ঘিয়ের দাম 1 টাকা 7 আনা, 1 মণ চালের দাম 7 পয়সা, একটি দুগ্ধবতী গরুর দাম 3 টাকা, একটি নারীর দাম 10 টাকা। ইবন বতুতা নিজের জন্য 10 টাকা দিয়ে আসুরা নামের এক পরমা রূপসী মেয়েকে কিনলেন। ওর সঙ্গী কিনলেন লুলু নামের একটি কৃতদাস 20 টাকায়। এত দেশ ঘুরে ইবন বতুতার ভ্রমণ সার্থক। সময় 14শ শতাব্দী। তখনকার সস্তা বাজারের জন্য আমার কৌতূহল হয়। ভাবতে অবাক লেগেছিল, সেই আফ্রিকা থেকে একজন পর্যটক এসেছিলেন এত দূরের বাংলাদেশে, অধিকাংশ পথ পায়ে হেঁটে। শ্রীহট্টের একজন ফকিরকে দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল ইবন বতুতার। ফকিরের নাম শেখ জালালউদ্দিন। শ্রীহট্টের কাছে এক পাহাড়ে তার বাস। ফকিরের দীর্ঘ শীর্ণ দেহ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি দাঁড়িয়ে থেকে তপস্যা করেন, কিচ্ছু না খেয়ে। এই রকম 10 দিন, তারপর একাদশ দিনের দিন সামান্য দুধ খেয়ে উপবাস ভঙ্গ। ফকির অলৌকিক শক্তি সম্পন্ন। তিনি হাওয়ায় উড়তে পারেন। তিনি প্রত্যেক দিন ভোরবেলা অদৃশ্য হয়ে হাওয়ায় উড়ে গিয়ে শ্রীহট্ট থেকে চলে যেতেন মক্কায়। সেখানে নামাজ সেরে আবার সূর্যোদয়ের সময় ফিরে আসতেন। ইবন বতুতা নিজে শ্রীহট্টে পৌঁছে ফকিরের গুহায় আশ্রয় নিলেন এবং অলৌকিক ব্যাপার প্রত্যক্ষ করলেন।
অনেকক্ষণ অনাবৃত পদে পাষাণময় বন্ধুর পথ বিচরণ করিতে করিতে পা ক্ষতবিক্ষত হইয়াছিল। এখন শুষ্ক প্রায় কর্দমের উপর দিয়া চলিতে বেশ আরাম বোধ হইতে লাগিল। পথ কোথাও রুক্ষ কঠিন, কোথাও নরম মসৃণ, তাতেই যা কখনো কষ্ট কখনো আরাম। নিজে আরামের ব্যবস্থা করার কোনো চেষ্টাই নেই, কেননা বিশেষ লক্ষণীয় লেখকের পা খালি। ইনিকে শরৎচন্দ্র শাস্ত্রীর দক্ষিণাপথ ভ্রমণ পড়েছিলাম। কাশীর টোল ছেড়ে শাস্ত্রীমশাই পরিভ্রমণে বেরিয়েছিলেন। শুধু খালি পা নয়, মস্তকে ক্ষুদ্র টিকি এবং অঙ্গে উত্তরীয়। কিন্তু বাঙালি তো একটিমাত্র আরামের ব্যাপারে খুব সজাগ। উজ্জয়িনীতে শেঠের বাড়িতে হাজির হয়েই বলেছিলেন, আমরা রুটি খাই না, অন্ন আহার করিয়া থাকি। কিন্তু রান্না তো নিজেকেই করতে হবে, উনুনটা সদ্য তৈরি করা, তাই ভিজে। কিছুতেই ধরতে চাই না, ভলকে ভলকে শুধু ধোঁয়া বেরুচ্ছে, চোখের জলে নাকের জলে এক। তবু শাস্ত্রী মশাই অসীম অধ্যাবসায়ে উনানে হাওয়া করতে লাগলেন, তাতে আরও বেশি ধোঁয়া। এসব উনুন ধরানো মেয়েদের কাজ, কিন্তু শেঠ গিন্নিকে কিছু বলতে সাহস হয় না, কারণ শেঠের বয়স 50-এর বেশি, কিন্তু গৃহিণীর বয়স 25-26। শেঠের পরনে ময়লা কাপড়, সে নিজেই সব কাজকর্ম করে, আর শেঠ গৃহিণী কেবল সর্বদা 2-4খানি স্বর্ণালঙ্কার ও রঙিন সূক্ষ্ম বসন ও আংড়াখার দেহ আবৃত্ত করিয়া বারান্দায় বেড়াইয়া বেড়ায়। একে উনুন ধরাতে বলা যায় না। তাছাড়া শেঠ গৃহিণী একটি হাসির ফোয়ারা। উনুনের ধোঁয়ার মতোই তার মুখে সব সময় গল গল করে হাসি বেরুচ্ছে। তারপর কি হলো, শেঠ গৃহিণীর হঠাৎ উনুন ধরিয়ে দেওয়ার ইচ্ছে হলো। তিনি গজেন্দ্র গমনে উনুন পর্যন্ত এসে পৌঁছাবার আগেই দপ করে উনুনের আগুন জ্বলে উঠল। তখন হাসিতে সারা শরীর দুলিয়ে শেঠ গৃহিণী বলল, দেখলে তো মহারাজ, তোমার এক ডাকাডাকিতেও আগুন এলো না, শুধু ধোঁয়া পাঠাচ্ছিল, আর আমাকে দেখা মাত্রই আগুন জ্বলে উঠল। এর উত্তরে আবার শাস্ত্রী মশাই কি বললেন? তিনি যুক্তি দেখিয়েছিলেন, চতুষ্পাঠীর ছাত্রদের মধ্যে অনেক রসিক আছেন। দুর্ভাগ্যক্রমে আমি ওই বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ। সুতরাং শেঠনির হাসি অগ্রাহ্য করে শাস্ত্রী মশাই আলু, মুগের ডাল সেদ্ধ, আতপান্ন পাক করিয়া গব্য ঘৃত, লেবুর চাটনি ও দুগ্ধের দ্বারা ভোজন শেষ করিলেন। উজ্জয়িনীর মহাকাল মন্দিরের সামনে প্রণত সেই পর্যটক ব্রাহ্মণের মূর্তি আমি আজও স্পষ্ট দেখতে পাই। অনেক কাজ আমরা নিজেরা করি না, করতে পারি না, কিন্তু অন্য কেউ করছে জানলে বড় ভালো লাগে। ছেলেবেলা থেকে কত ভ্রমণ কাহিনী পড়েছি, সবচেয়ে ভালো লাগে আমার পায়ে হেঁটে উদ্দেশ্যহীন ভ্রমণ। ছেলেবেলায় বোধ হয় সবাই মনে মনে একবার অন্তত ভাবে কোনোদিন সে তেপান্তরের মাঠ পাড়ি দেবে। পথিক শুনলেই মনে হয় একজন নিঃসঙ্গ মানুষ কোথায় কোনো অজানা রাস্তায় আসন্ন গোধূলিতে অন্য মনে হেঁটে চলেছে। পরিব্রাজক কথাটা শুনলেই মনে হয় তার কোনো গন্তব্য নেই, যে কোনো জায়গায় সে যেতে পারে। একসময় কি যে কোনো বালকই ভাবেনি সেও একদিন নিরুদ্দেশের রাস্তায় বেরিয়ে পড়বে? বাল্য বয়সে সে রামমোহন রায়ের জীবনী পড়েছে। পায়ে হেঁটে রামমোহন রায় তিব্বত চলে গিয়েছিলেন। সেও কি রামমোহন রায়ের সঙ্গে সঙ্গে তিব্বত যায়নি? তারপর সেই বালকেরা ক্রমশ বড় হয়ে উঠেছে, শিক্ষা সমাপ্ত করে ক্রমশ ভদ্র, সভ্য ও যুক্তিবাদী হয়ে উঠেছে। পোশাক পরিচ্ছদ নিখুঁত না হলে চলে না, কথাবার্তা যথোপযুক্ত, বিনা উদ্দেশ্যে কোনো কাজ করার আর তখন প্রশ্নই ওঠে না। সুতরাং তখন উদ্দেশ্যহীন পথে পরিব্রাজক হয়ে কে আর বেরোতে পারে? তখন সেলসম্যান হয়ে বা অফিসের কাজে যেতে হয় নাগপুর,
বা কানপুর, কিংবা বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে শিলং পাহাড়, কিংবা বয়স্ক হয়ে ওঠার প্রধান লক্ষণই হল জমি কেনা কিংবা বাড়ি কেনার চেষ্টা, অর্থাৎ স্থায়ী হওয়া, স্থাবরের অধীশ্বর হওয়া। শুধুই পথকে ভালোবেসে কে আর পথে বেরিয়ে পড়তে পারে? অনেকেই পারে না, যেমন আমি পারি না। তবু কি মনে মনে কল্পনা করতে ইচ্ছে হয় না পৃথিবীর পথে পথে এখনো পরিব্রাজকরা ঘুরছে? নাকি সবাই ভদ্র সভ্য যুক্তিবাদী হয়ে গেল, আর কেউ অনাসক্ত পরিব্রাজক নেই? ভাবতে আমার ভয় হয়। কালচারাল ডেলিগেশন, বাণিজ্যিক মিশন, ছুটি কাটানো বা স্বাস্থ্যদ্বারে ভ্রমণ, ভ্রমণ কাহিনী লেখা বা উপন্যাসের উপকরণ খোঁজার জন্য ঘুরে বেড়ানো, এগুলি অবশ্যই বেড়ে যাচ্ছে। কিন্তু শুধু পথের প্রেমিক কোনো পরিব্রাজককে যেন চোখ বুজলে আর দেখতে পাই না। মনে পড়ে, পৃথিবী যত বেশি স্বাধীন হচ্ছে ততই ছোট হয়ে যাচ্ছে পৃথিবী। এখন পথের বাঁকে বাঁকে ভিসা, পাসপোর্ট আর রিজার্ভ ব্যাংক ডিক্লারেশন, দুই সহোদরা দেশের একদিক থেকে অন্য দিক যাওয়া যাবে না। ভাবতে ভয় হয় যে পরিব্রাজক হয়তো এসে দাঁড়িয়েছেন কোনো এক অজানা দেশের সীমান্তে। অমনি সীমান্ত প্রহরীবৃন্দ এসে বললেন, কি চাই হে তোমার? পরিব্রাজক উদাসভাবে উত্তর দিলেন, আমি কিছুই চাই না, শুধু পথ অতিক্রম করে যেতে চাই। কিছুই চাই না, এই কথাটাই যে বাস্তববাদী পৃথিবীতে সন্দেহজনক। এক প্রহরী তখন নিশ্চিত চোখ মুটকে অপর প্রহরীকে বলবে, এবারে তাহলে নিশ্চয়ই স্পাই। কিরকম নিখুঁত ছদ্মবেশ! তখন পরিব্রাজকের কাঁধে এসে পড়বে তাদের নোংরা হাত। ভাবতে আমি শিউরে উঠি। না, একজন না একজন পরিব্রাজক আমাদের সব সময় চাই। আমরা যারা ধরা বাঁধা জীবনে আছি, প্রতিদিন প্রায় একই পথে হেঁটে বেঁচে আছি, বাসস্থান, কর্মস্থান আর বান্ধবগৃহ একই ছক বাঁধা পথে, আমরা মাঝে মাঝে স্বপ্নে অন্তত দেখতে চাই কোথাও কোনো অজ্ঞাত জনপদে, রুক্ষ পাহাড়ি পথে, রহস্যময় অরণ্যের মধ্যে দিয়ে একজন ছন্ন ছাড়া পরিব্রাজক আপন মনে হেঁটে চলেছে। আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হচ্ছে এর পরের পর্বে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই নিয়ে বেশি কথা বলতে আমি লজ্জা বোধ করছি। সারিয়াল শকুন্তলার সাথে দেখা হচ্ছে পর্ব 3-এ। পর্ব 2 কেমন লাগলো জানাতে ভুলবেন না।